আচ্ছা দেখো, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এবং এই হচ্ছে কোয়েশ্চেনের আনসার। এখানে যে যে প্রবলেমগুলো বলছো, প্রথম কোয়েশ্চেন যেটা বলছো, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর মৌল এবং মুদ্রণ ধাতু কোনগুলো পৃথক করো এবং ব্যাখ্যা করো। ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। আমি একটু হোয়াইট বোর্ডটা রান করে নিই। এটা কারা জানি করাইছিলাম, ওইটা রয়ে গেছে এখনো। কাজ করবে করবে বাট ডিস্টার্ব হয়ে বসে আছে। হুম, রান করুক। সেখানে কি বলছে, এখানে ক্ষার ধাতু তো আমরা পড়ছি ঠিক না? এদের ক্ষার ধাতুর বিশ্লেষণ কিন্তু এখানে আছে। গ্রুপ 1 নাম্বার মৌল যেগুলো, সেগুলো হচ্ছে ক্ষার ধাতু। যেমন লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেনটা বাদ দিছে আর কি, কারণ হাইড্রোজেন তো অধাতু। ঠিক আছে, লিথিয়াম, জি স্যার। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সবগুলো হচ্ছে ক্ষার ধাতু। এবং ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো তো খুব সুন্দর করে এখানে লিখে আছে আমাদের। হ্যাঁ, আমরা এখানে একটু জি নিয়ে স্যার। যাই, তাহলে তোমার জন্য এখানে বুঝতে সুবিধা হবে, ঝামেলা লাগবে না। এই দেখো ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো এখানে একটু দেখে নাও। এই হচ্ছে ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো, দেখতে পাচ্ছ? এগুলো খুবই সক্রিয়। সক্রিয় জিনিসটা কি একটু বলি। সক্রিয় হচ্ছে খুব তাড়াতাড়ি তারা কি করতে পারে, ইন্টারেক্টিভ করতে পারে, মানে কোনো একটা মৌলের সাথে সহজেই ইন্টারেক্টিভ করতে পারে। উদাহরণস্বরূপ, বিক্রিয়া করতে পারে। হ্যাঁ, খুব দ্রুত বিক্রিয়া করতে পারে। যেমন ধরো তুমি যদি, আমরা সহজ একটা মৌল নিই, সোডিয়াম ক্লোরাইড কিনে যদি, সোডিয়াম ক্লোরাইডের বেলায় তুমি যদি দেখো, এই যে এখানে আমি নিলাম সোডিয়াম প্লাস ক্লোরিন নিলাম, তো এখান থেকে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা একটা ইলেকট্রন, এই যে সোডিয়ামকে তুমি যদি আঁকো এভাবে, তার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। আর জি স্যার। ক্লোরিনের কয়টা থাকে? ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে, আমি জাস্ট শেষ কক্ষপথ রাখবো, এইখানে থাকে তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা থাকে। ঠিক আছে, তো জি তাদেরকে স্যার। তুমি যখন কোনো একটা বিক্রিয়া করবে, কোথায় বিক্রিয়াটা করতে পারে? মনে করো তুমি কোনো একটা পাত্রের মধ্যে সোডিয়ামকে নিলা, এইখানে এই একটা পাত্রের মধ্যে সোডিয়ামকে নিলা, আর জি স্যার। নিলা কি ক্লোরিন। তখন সঙ্গে সঙ্গে কি করবে, সোডিয়াম তার একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দিবে, খুব তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারবে। ঠিক আছে, আর যদি তাড়াতাড়ি বিক্রিয়া করতে না পারতো, তারা কি সক্রিয় হতো না। যেমন ধরো, এ তো সরাসরি বিক্রিয়া করতে পারতেছে কেন, যে তার ইলেকট্রন ত্যাগ করতে পারলেই কিন্তু সে এখানে অষ্টক পূরণ করে ফেলবে, তাই না? কিন্তু যার অষ্টক পূরণ করা আছে বা দ্বিত্ব পূরণ করা, যেমন তুমি হিলিয়ামের দিকে যদি তাকাও, হিলিয়ামের শেষ কক্ষপথে কিন্তু কয়টা ইলেকট্রন? অবশ্যই দুইটা ইলেকট্রন। ইয়েস স্যার। তাহলে সে কি বিক্রিয়া করতে পারবে? অবশ্যই না পারবে না, স্যার। কারণ সেই ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, দ্বিত্ব সূত্র পূরণ করতেছে। অথবা তুমি যদি আর্গন বা নিয়নের দিকে তাকাও, যদি নিয়নের দিকে তাকাচ্ছি, নিয়নের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, রাইট? নিয়ম তো অষ্টপূর্ণ হয়ে গেছে অলরেডি, অষ্টক সে পূর্ণ আছে, করবে না। তাহলে এরা তো সক্রিয় না। জি স্যার। ক্লিয়ার? কারণ তারা ইন্টারেক্টিভে যেতে পারছে না, আর ইন্টারেক্টিভ হতে গেলে অনেক বেশি পরিমাণে এনার্জি তাকে আমার প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? ওই স্যার। হ্যাঁ, ওকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন কি? ক্যাটায়ন মানে হচ্ছে আমাদের ধনাত্মক আয়নে আয়নিত হওয়া, তাই না? যেমন সোডিয়াম, জি স্যার। এই সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এইভাবে আমরা সাধারণত লিখতেছি সোডিয়ামকে, যখন এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তার মানে কিন্তু এই অরবিটটা তার মধ্যে আর নাই, তার মধ্যে কিন্তু এই অরবিটটা থাকবে না, তাহলে আমরা সে এই অরবিটটাকে ধনাত্মক মুছে আয়নে ফেলি। পরিণত হবে। হ্যাঁ, সে তো ধনাত্মক আয়নে পরিণত হয়ে ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। তা তো এই অরবিটালটা থাকবে না, থাকবে আর এই অরবিটালটা, না স্যার, এই থাকবে না, অরবিটালটা মুছে যাবে। থাকবে না। অষ্টপূর্ণ করবে। তখন সে হয়ে যাবে অষ্টক পূরণ করবে, এবং আমরা এখান থেকে দেখতে পাবো সে হয়ে যাবে বেসিক্যালি, এই আসে না কেন? হ্যাঁ আসছে, ও তারপর আসে নাই। হ্যাঁ, তাহলে হয়ে যাবে কি সোডিয়াম প্লাস, কেন প্লাস হয় তার তো আমরা বুঝছি আগেই। জি স্যার। এইটাকে বলা হবে কি ক্যাটায়ন। কার ক্যাটায়ন? সোডিয়াম ক্যাটায়ন। সোডিয়াম হ্যাঁ, ক্যাটায়ন, ওকে। ক্যাটায়ন। হ্যাঁ, পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষার কারা এবং অ্যাসিড কারা? এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে ক্ষার, হ্যাঁ, ক্ষার কারা এবং অ্যাসিড কারা কারা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা যদি বুঝতে হয়, আমি যদি এখান থেকে বুঝি, ক্ষারের ডেফিনেশনটা খাতায় একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। ওকে স্যার। খাতা আছে তো? হ্যাঁ, এটা তো হ্যাঁ বাস। ব্রনস্টেড লাউরির মতামতটা দিচ্ছি। হ্যাঁ, ব্রনস্টেড লাউরির মতামত। ব্রনস্টেড লাউরির মতামত হচ্ছে, জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়নকে দান করে, মানে এই যে আমি বলে দিচ্ছি এখানে, একটু উপরে যাই, একটু সাইডে যাই দরকার বলে, এই যে এখানে ধরো আমি হাইড্রোজেন আয়নকে কি করলাম,
এইটা তো হাইড্রোজেন আয়ন, তাই না? এই হাইড্রোজেন স্যার। আয়নকে কেউ যদি দান করে দেয়, কোথায় দান করবে? জলীয় দ্রবণে, মানে H2O এর মধ্যে। তারা মূলত কি অ্যাসিড। কি করে? হাইড্রোজেন আয়নকে দান করে। এই যে হাইড্রোজেন আয়নকে দান করে দিচ্ছে, দান করে তারা অ্যাসিড। যারা দান করে তারা অ্যাসিড। তারা এসি। হুম। আর যারা এই হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে, তারা কি? তারা হচ্ছে ক্ষার। ক্লিয়ার? যারা হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে তারা ক্ষার। তারা ক্ষার, হ্যাঁ। এখানে অ্যাসিড এবং ক্ষার নিয়ে অনেকগুলো মতামত। একটা হচ্ছে আধুনিক মতামত বা প্রোটনীয় মতামত বলা হয় এটাকে, আর একটা হচ্ছে তোমার পুরাতন মতামত। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে তোমার ব্রনস্টেড লাউরির মতামত, এবং আরও একটা মতামত আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যখন পড়াবো তখন আবার মনে পড়বে, আশা রাখি। ঠিক আছে, এটা বাদ দেওয়া আপাতত। এতটুকু বুঝলেই হবে যে পানির মধ্যে যারা হাইড্রোজেনকে দান করে দিচ্ছে তারা হচ্ছে অ্যাসিড, আর এই দানকৃত হাইড্রোজেনকে যারা গ্রহণ করবে তারা হচ্ছে মূলত কি? ক্ষার। ক্ষার। একটা উদাহরণ দিই, দেখো, তুমি যদি OH নাও, OH হয়, তাহলে কোনো যৌগের মধ্যে যদি এই হাইড্রোজেন আয়নটা থাকে তাহলে গ্রহণ করতেছে কে? OH এই হাইড্রোজেনকে গ্রহণ করবে না? গ্রহণ জি করে স্যার। কি উৎপন্ন করে ফেলবে? সে H2O তে পরিণত হবে। তাহলে এটা কে? হাইড্রোক্সাইডটা কি? হাইড্রোক্সাইডটা হচ্ছে ক্ষার। ক্লিয়ার? ক্ষার। জি স্যার। হ্যাঁ। আব্দুল্লাহ, ক্লিয়ার হয়েছে রে? সবার চলে গেছে। ও চলে গেছে, ঘুমাইতে গেছে? আচ্ছা, যাক। ওকে, ফাইন। এদের যুদ্ধ স্তরে একটি ইলেকট্রন থাকে। দেখো কি বলা হয়েছে, যুদ্ধ স্তরে একটি ইলেকট্রন থাকবে, তাহলে এর তো একটাই ইলেকট্রন ছিল। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এটা নিয়ে আশা রাখি আর কোনো প্রবলেম নাই এখানে। না স্যার। হুম। এবার কে কি বলছে? আব্দুর রহমান কথা বলতেছে। কেন, কি হয়েছে বলো? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, তোমার প্রশ্ন স্যার, থাকলে ওর বলো। নেট নাই। নেট যদি না থাকে তাহলে লিখে দিতে পারো, এই যে চ্যাট বক্সে তুমি লিখে দিতে পারো, আমরা লিখে দেখব। ওকে? এবং এটা রেকর্ড হচ্ছে কিন্তু, ডিস্টার্ব করবে না, হ্যাঁ? তারপর হচ্ছে এই ছিল ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো। তারপর হচ্ছে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু তো আমরা আগেই বলছি, যারা অ্যাকচুয়ালি মাটিতে পাওয়া যায় তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতুগুলো কোথায়? গ্রুপ 2 নাম্বারে অবস্থান করে থাকে, এই যে গ্রুপ 2-এ। এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু। কারা কারা আছে সেটা তো আমরা শিখছিলাম, তাই না? বেদবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রহিম, এই যে বেদবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রহিম, এরা। এদের বৈশিষ্ট্যটা কি? দেখো, বৈশিষ্ট্যটা এখানে আছে, এটা হচ্ছে মৃৎক্ষার ধাতুর বৈশিষ্ট্য। মৃৎক্ষার ধাতুর বৈশিষ্ট্য। আবার আমরা একটু বোর্ডে যাই, দেখতে সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে একটু উপরে যাই, দেন একে আমরা এখানে একটু পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। এই দেখো মৃৎক্ষার ধাতুর বৈশিষ্ট্য। মৃৎক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো কি? এরা ক্ষার ধাতুর তুলনায় কম সক্রিয়। ক্ষার ধাতুগুলো কি ছিল? বেশি সক্রিয়, আর মৃৎক্ষার ধাতুগুলো কম সক্রিয়। আচ্ছা, এরাও কিন্তু ক্যাটায়ন তৈরি করে, একই জিনিস। ক্ষার মানে ক্যাটায়ন তৈরি করবে, হ্যাঁ। আর হচ্ছে কি, এই এদেরকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, এবং সর্বশেষে 2টা করে ইলেকট্রন। দেখো তো সহজ কিনা? স্যার, এদের যুদ্ধ দুটো করে ইলেকট্রন, সেটা বুঝি নাই। যুদ্ধস্তর 2টা করে ইলেকট্রন বুঝো নাই? আচ্ছা, দেখো আমি মানে অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। হ্যাঁ, ও বুঝছি স্যার। আমি দেখিয়ে দিচ্ছি তোমার বুঝতে অসুবিধা হলে। ধরো আমি এখানে ম্যাগনেসিয়ামকে নিলাম, ম্যাগনেসিয়াম ক্ষার ধাতু, ঠিক আছে? এর সর্বশেষ এর কয়টা? 12 নাম্বার না? তাহলে প্রথম শক্তিস্তরে কয়টা? 2টা। পরের অরবিটালে কয়টা হবে? এখানে হবে তোমাদের 8টা, রাইট? জি স্যার। এই হচ্ছে 8টা। আর হচ্ছে লাস্ট কক্ষপথে এখানে যদি আসো, তাহলে এখানে কয়টা? এখানে মাত্র 2টা অবস্থান করে। ক্লিয়ার? দেখো তো 2টা কিনা? ক্যালসিয়ামের বেলায় কিন্তু 2টাই হবে, ক্যালসিয়ামের বেলায়, ঠিক আছে? বেরিলিয়ামের বেলায় 2টা হবে। তার মানে যত এই যে মৃৎক্ষার, মানে 2 নাম্বার গ্রুপের যতগুলো মূল আছে সবার সর্বশেষ শক্তিস্তরে 2টা করে ইলেকট্রন বিদ্যমান। ওকে? ওকে স্যার। ওকে, দ্যাটস ইট। আফটার দ্যাট এখন আসো গুরুত্বপূর্ণ বিষয়, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কোনগুলো? ডি ব্লক মৌলগুলো। আমাকে একটু দাও, আমি দেখি আমরা একটু পর্যায় সারণী কোনো একটা ইমেজ বাই করি। কি জানি, পিরিয়ডিক টেবিল না? পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল ইমেজ যাই, পিরিয়ডিক টেবিল ইমেজ, এই যে আসো এখানে। একটু ভালো ইমেজ যদি পাই তাহলে বেটার হবে। এটাই ওপেন করি, দেখি ভাই কেমন দেখায়।
ও বাবা, নেট তো খুব স্লো, নেট খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে আশা রাখি, একটু ক্লিয়ার হইলে বলা ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? এই দেখো, এটা এস ব্লক মৌল, এটাও এস ব্লক মৌল, ঠিক আছে? কেমনে স্যার? কিভাবে ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, দেখাচ্ছি আমি কিভাবে। যখন ধরো আমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস বা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s 2s 1s2 2s2 2p6 3s2, তাহলে সরি 2s1, রাইট, এখানে রাইট 1 হবে। কোথায় আমার আবার কই, এটা আবার আয় আসছে। দেখো এখানে আমরা যদি যাই, আমি এই জায়গাটা ব্লক করলাম, এটা হচ্ছে তোমার 1 হবে। তাহলে এর সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল নাম্বার কত? s না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে s অরবিটাল মৌল, অর্থাৎ যে মৌলগুলো সর্বশেষ শক্তি স্তর s এ পড়বে তারা হচ্ছে s অরবিটাল মৌল, যারা p তে পড়বে তারা হচ্ছে p অরবিটালের মৌল। এটা 3 4 ডাজন্ট ম্যাটার, 3 2 4 এগুলো কোনো ব্যাপার না। তুমি দেখবা শুধুমাত্র উপশক্তি স্তর কোথায় পড়তেছে। s এ পড়লে এটা s ব্লক মৌল, p তে পড়লে p ব্লক মৌল, যদি আমার d তে পড়ে d ব্লক মৌল, এবং f এ পড়লে f ব্লক মৌল। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ডিতে তো মনে হয় পড়ে না। পরে আছে অনেক মৌল, সব মৌল ডিতে পড়ে, ম্যাক্সিমাম মৌলগুলো ডিতে পড়ে। এই যে দেখাম দেখাচ্ছি 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা মৌল হচ্ছে ডি ব্লক মৌল, প্রত্যেকটা মৌল ডি ব্লক মৌল, এদের অরবিটাল ডিতে গিয়েই শেষ হবে। তুমি দেখবা, করে দেখতে পারো, কোবাল্ট করে দেখো, ক্রোমিয়াম করে দেখো, ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রম, ভ্যানেডিয়ামকে করে দেখতে পারো, টাইটেনিয়ামকে করে দেখতে পারো, স্ক্যান্ডিয়ানিয়ামকে করে দেখতে পারো। এই যে আজকে একটু করে দেখবা, তাহলে বুঝে যাবো এটা তোমার ডি ব্লক মৌলের মধ্যে পড়তেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, চাইলে আমরা একটু এখানে আবার সার্চ করে দেখিয়ে দিতে পারি, লেখার থেকে সার্চ করে দিলে খুব তাড়াতাড়ি হয়। তো এই যে 3 থেকে 12 পর্যন্ত যে মৌল, আচ্ছা আমি একটু দেখা দিচ্ছি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। দেখো জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস দেখি আসে কিনা। এই দেখো, এই যে জিঙ্কের ইলেকট্রন, এটা আর্গন গেছে, এই বেচারা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কোথায় এসে শেষ হচ্ছে দেখো তো, এই যে জিঙ্ক, এটা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস না সবটা? 3d10। হ্যাঁ, আমি নিয়ে জি আসছি স্যার। এখানে সহজ করার জন্য। এই দেখো কোথায় গিয়ে শেষ হয়েছে, ডিতে গিয়ে শেষ হয়েছে না? ডিতে 10টা নিচে। এই জি স্যার। 10-এর মধ্যে আবার কাহিনী আছে কিন্তু, 10 হবে না 5 হবে, 6 হবে না 3 হবে, অর্ধ হবে না পূর্ণ হবে, এটা অনেকগুলো ব্যাপার আছে। স্যার 9 আর 4 হইতে পারবে না। হ্যাঁ, 9 4 মানে অর্ধপূর্ণ থাকতে হবে, এটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব আস্তে আস্তে। হ্যাঁ, তো দেখো জিঙ্ক কোথায় গিয়ে শেষ হয়েছে? ডি অরবিটালে শেষ হয়েছে না? স্যার জিঙ্ক। এই যে ডিতে, জি স্যার। হ্যাঁ ডিতে শেষ হয়েছে। তাহলে জিঙ্ক একটা ডি ব্লক মৌল, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? নো স্যার। স্যার স্যার আগে তো 3p এর পরে তো 3d তে হয় স্যার, আগে 4s কেন আসছে? এটা পাউলির বর্জন নীতি অনুযায়ী আসছে। 4s কেন আসছে 3d না হয়ে? 4s আসছে এই জন্য, এটা পাউলির বর্জন নীতি। এই নীতিতে বলা হচ্ছে যে ইলেকট্রন সমূহ সবার আগে নিম্ন শক্তিস্তর পূরণ করে তারপর উচ্চ শক্তিস্তর দিকে ধাবিত হয়। তুমি আমার কথাটা বুঝতে পারছো? তাহলে সবসময় কি আগে হ্যাঁ নিম্ন পূরণ করব তারপরে কি উচ্চ হ্যাঁ পূরণ হ্যাঁ, করব? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবার আগে নিম্ন শক্তিস্তর পূরণ করবে। ঠিক আছে, এখানে এই জিনিসগুলোই তো জটিলতাগুলা। হ্যাঁ, এগুলো তো আর এইভাবে বলা যাচ্ছে না, অফলাইনে বসে বসে আমাদেরকে বোঝাইতে হয়, ক্লাসের মধ্যে আমরা বুঝাই দিব। স্যার আমি 3d10টাকে আগে দিতে পারবো না 3p6 এর পরে? হ্যাঁ দাও, সমস্যা নেই, আগে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট পরবর্তীতে তুমি যদি 4s লেখো, 4s কিন্তু পূর্ণ করতে হবে। যদি 4s জি পূর্ণ স্যার। না হয় তাহলে কিন্তু দিতে পারবে না। না স্যার, আমি জিনিসটা আগে ধারণা করতে পারি না এটা 3d ফুল হবে আর 4s ও যাবে, তাহলে কি আমি আগে দিতে পারবো না? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা। তুমি যদি অ্যাজাম্পশন করতে পারো তাহলে দাও, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তারপরে কোথায় ছিলাম আমি? পিরিয়ডিক টেবিলে ছিলাম। হ্যাঁ, তাহলে এর 3 থেকে 12 পর্যন্ত এই যে দেখো যতগুলো মৌল আছে, অর্থাৎ 3 থেকে তুমি এখানে যে অবস্থান্তর মৌলগুলো বা এটাকে বলে কি ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট, এরাও কিন্তু ডি ব্লক মৌল না। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট কিন্তু ডি ব্লক মৌল না, এরা কিন্তু এফ ব্লক মৌল।
ঠিক আছে, যদিও তারা 3 6 এবং 7 মধ্যে অবস্থান করতেছে, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এরা যদিও ডি ব্লকের মূল্য, হ্যাঁ বলো। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, না দেখা গেলে আমি একটু প্লাস করার চেষ্টা করি। ওকে, তো দেখো এই যে এই স্ক্যান্ডিয়াম, এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট যদিও 3 নাম্বার থেকে শুরু হচ্ছে, মানে 3 নাম্বার গ্রুপের মধ্যে অবস্থান করছে, কিন্তু এরা দুজন কিন্তু অবশ্যই এফ ব্লক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস করলে তুমি এফ ব্লকেই যাবা। কিন্তু এই যে হ্যাঁ, এই মৌলগুলো 3 থেকে 12 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে 1 এবং 2 হচ্ছে এস ব্লক মৌল, 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক মৌল, 13 থেকে 18 যাবে না, 17 পর্যন্ত হচ্ছে পি ব্লক মৌল, 18 তো যায়। আর এস ব্লক মৌল, এফ ব্লক মৌল হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পর্যায় সারণীর কথাবার্তা। আমি কোথায় ছিলাম, হারাই গেছি মনে হয়। আচ্ছা, গ নাম্বার ইয়া এইটাতে ছিলাম, অবস্থান্তর অবস্থান্তর মৌল। তাহলে দেখো এরা হচ্ছে অবস্থান্তর, এই যে দেখো বলেও দিছে 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল নামে পরিচিত। এগুলো কি কি? আয়রন, কপার, জিঙ্ক, নিকেল, গোল্ড, সিলভার ইত্যাদি দিয়ে দিছে। ঠিক আছে, এখন অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো শুনো। এই বৈশিষ্ট্যগুলো লাগবে। পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারবে, এটা তো অবশ্যই জানি না পরিবর্তনশীল যোজনী কি, তাই না? পরিবর্তনশীল যোজনী আমাদেরকে বুঝতে হবে, আমরা বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এরা রঙিন যৌগ গঠন করে, জটিল আয়ন গঠন করে। জটিল আয়ন কি জিনিস, এটাও একটা কঠিন ব্যাপার জিনিস, আপাতত মুখস্থ করে। জটিল আয়ন গঠন করে, তারপর কি রঙিন যৌগ গঠন করে, এবং এরা সাধারণত উচ্চ এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। সাধারণত কি হয়, কঠিন হয় এবং উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। এই সবগুলো কথা কি মাথায় ঢুকতেছে? আচ্ছা, তো এখান থেকে এই যে পরিবর্তনশীল যোজনী বিষয়টা হচ্ছে কি, আমি শর্ট করে বলেছি পরিবর্তনশীল যোজনী, কিন্তু পরিবর্তনশীল যোজনী কিভাবে হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। পরিবর্তনশীল যোজনী বেসিক্যালি কি, কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী হয়ে থাকে। যেমন ধরো তুমি যদি সালফারের দিকে তাকাই, সালফারই তো, হ্যাঁ সালফার, আমরা যদি সালফার, 6 মনে। হ্যাঁ সালফারে কত, 2 4 6 নাকি 2 4 6, এই একাধিক যোজনী না? এই যে যাই সকল মৌলের একাধিক যোজনী আছে তাদেরকে বলা হয় কি মূলত পরিবর্তনশীল যোজনী। ইয়েস স্যার। এক কথায় বলে দিলাম, কিন্তু এইগুলা কিভাবে হয় সেটা তো আমরা এখনো ব্যাখ্যা করি নাই। এটা একটা ব্যাখ্যার ব্যাপার আছে, অবশ্যই আমরা ব্যাখ্যা ক্লাসে একদিন করে দিব, মনে তাই করব। আমরা ক্লাস 9 এ ব্যাখ্যা করা হয়েছিল, মনে নাই? আমি না, এটা ব্যাখ্যা করি নাই তো, আমি করি না, অন্য স্যার হয়তো করছেন, জি স্যার। আমি করি নাই, ঠিক না? আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে আমরা এক সময় দেখে নিব এটা ব্যাখ্যাটা কিভাবে হয়। আর তোমরা জেনে থাকলে তো ভালো কথা, আমার সময় বেঁচে গেল, আমার পরিশ্রমও বেঁচে গেল। ঠিক আচ্ছা, আছে, ভুলে গেছি এটা ব্যাখ্যাটা। আচ্ছা ব্যাখ্যা আমি দেখাই দিব, কোনো সমস্যা না, একদিন দেখাই দিব। তাহলে পরিবর্তনশীল যোজনী বলতে এটাই বোঝাচ্ছে একাধিক যোজনী থাকতে পারে, এটাই হচ্ছে তাদের পরিবর্তনশীল যোজনী। ওকে, জি স্যার। যেমন সালফারের আছে, কার্বনের আছে, হ্যাঁ এরকম কিছু কিছু কপারেরও আছে, পরিবর্তনশীল যোজনী হয়ে থাকে। কে আসলো? স্যার চেক করছি। শাকিল হুসাইন। ও আবার আরেকটা এখনো জয়েন করছে। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী ব্যাপারটা বুঝলাম, ঠিক আছে। তাহলে অবস্থান্তর মৌল হতে গেলে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে, হ্যাঁ এটা মাথায় নিবা। অবস্থান্তর মৌল এরা হতে হবে কি, ডি ব্লক মৌল, এবং এদের মধ্যে এই পরিবর্তনশীল যোজনী দেখা যাবে। তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন করবে, এরা জটিল আয়ন গঠন করে, এবং সাধারণত কি হয়, কঠিন ও উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। এইভাবেই স্যার লিখবা। রঙিন যৌগ মানে কি? হ্যাঁ রঙিন যৌগ বুঝি নাই, কঠিন ও জটিল যৌগ, আমি কথাটা বুঝি না, আবার বলো। স্যার রঙিন যৌগ মানে কি? আচ্ছা, যারা রং রং ছড়ায়, রং ছড়ায়, ঠিক আছে। যেমন কপার, এই তুমি এর বেলা দেখো আয়রন, আয়রন কিন্তু লাল রং ছড়ায়। তারপর হচ্ছে কপার, কপার কিন্তু তোমার আমরা এটাকে বলি ব্লু ভিট্রিয়াল, ঠিক আছে, বা তুতে বলা হয় কপার সালফেট প্লাস 5 অণু পানি। ও কপার সালফেট, এই যে এটা আমরা যদি লিখি এখানে কপার সালফেট, তার সঙ্গে হচ্ছে 5H2O, হ্যাঁ 5 নাকি 10, আচ্ছা যেটাই হোক, এখানে 5 10 যেটাই হোক হবে। তো এটাকে বলা হয় বেসিক্যালি তুতে বা ব্লু ভিট্রিয়াল,
ভিট্রিয়াল বলে। ব্লু ভিট্রিয়াল বলার কারণ কি, ওর কালার হচ্ছে নীল, বুঝছো? ইভেন ও। এখন ধরো আমরা এই যে আয়রনের কথা বলা হয়েছে, এফি আয়রন, এফি না, এফি কি, জি স্যার। এফির কালারটা কেন, এফির কালারটা হচ্ছে খয়েরি হয় বেসিক্যালি, খয়েরি বা অনেক সময় লাল বলা সিলভারের হয়। হ্যাঁ, যেমন ধরো আমাদের ব্লাড, রক্ত, বায়োলজিতে পড়ো ব্লাডের মধ্যে কি আছে, এইচবি আছে, এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, এইচবি মানে কি, ও। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কি হিমোগ্লোবিন। থাকে, অক্সিজেন সরবরাহ করে থাকে। হ্যাঁ, হিমোগ্লোবিন কি করে থাকে, অক্সিজেন সরবরাহ করে থাকে। কে আসছে? স্যার আব্দুর রহমান কিছু বুঝতে পারছি না, মেসেজটা বলতেছে আমাদের। ওর নেটওয়ার্কের সমস্যা। জি স্যার। এই ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে, কিন্তু একটা জিনিস দেখো, ব্লাডের রং লাল কেন? এটা জানো তো? হিমোগ্লোবিনের কারণে। না না, হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিনে কি আছে যে লাল হবে? হিমোগ্লোবিনে বেসিক্যালি এই আয়রন আছে, বুঝছো? হিমোগ্লোবিনে কি ও। আছে, এই আয়রন আছে, এই আয়রনই অ্যাকচুয়ালি এটাকে লাল রং বা খয়েরি রং ধারণ করায়, বুঝতে পারছো? তাই এরা কি রঞ্জক পদার্থ বলা হয়, এগুলোকে কি বলা হয়, রঞ্জক রঞ্জক পদার্থ। হ্যাঁ, এরা হচ্ছে এই রঙিন যৌগ গঠন করে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে আব্দুর রহমান কি আছে, ওর প্রশ্ন ছিল এই অবস্থান্ত বা মুদ্রণ ধাতু নিয়ে। তো আছে কিন্তু ও কিছু বুঝতে পারছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব ওর। আচ্ছা, না বুঝলে আমি রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নাই, রেকর্ড দেখে নিতে পারবে, বলে দাও স্যার রেকর্ড দিয়ে দিবে। হ্যাঁ, তো এখানে এই মুদ্রণ ধাতু কোনগুলো? মুদ্রণ ধাতু বলতে হচ্ছে যেগুলোতে আমরা টাকা পয়সার চিন্তা করি না, মুদ্রা, মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়, কেনাকাটার মধ্যে বা লেনদেনের জন্য যেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় মূলত মুদ্রণ ধাতু বা কয়েনাইজ মেটাল। ঠিক আছে, কয়েনাইজ মেটাল। এদের অবস্থান হচ্ছে কত নম্বর গ্রুপে? 11 নম্বর গ্রুপে। আমরা একটু যাই 11 নম্বর গ্রুপটা দেখে আসি। সবগুলো তো 11 নম্বর গ্রুপে না, এখান থেকে মনে হয় কিছুটা চেঞ্জ আছে, কোথায় ছিল? হ্যাঁ, এই যে কপার, সিলভার, রেঞ্জেনিয়াম, হ্যাঁ, তো এই সবগুলো এখানেই হয়। কপার, সিলভার এবং গোল্ড, এই যে সিইউ, এজি এবং অরাম বা এইউ গোল্ড, আর হচ্ছে রেঞ্জুনিয়াম। ঠিক আছে, আরেকটা ছিল এখানে, কি আছে নাকি, এখানে থাকার কথা আছে, যাই হোক, লাগবে না। বেসিক্যালি কপার, সিলভার এবং গোল্ড তিনটাকে বেসিক্যালি, আর একটা হচ্ছে প্লাটিনাম। এখন প্লাটিনামটাকে কাউন্ট করা হয় না। তোমার কপার, সিলভার এবং গোল্ড, এই তিনটাকে বেসিক্যালি মুদ্রণ ধাতু বলা হয়। কেন? এই গোল্ড দেখো অনেক দামি জিনিস, ঠিক আছে? তার আগে ছিল জি, স্যার। ব্রোঞ্জ সভ্যতা ছিল। ব্রোঞ্জ সভ্যতায় কি করা হতো, ওই কপার এবং সিলভারে মিক্সিং করা হতো, করে কিন্তু ব্রোঞ্জ বের করা হতো। আর এর আগে ছিল তাম্রযুগ, ছিল না তাম্রযুগ, মনে আছে? Yes, sir. তাম্রযুগ মানে তামার ব্যবহার করা হতো। ওই তামা মূলত Yes, হচ্ছে sir. কপার, তামা মানেই হচ্ছে কপার। তুমি ও। কপার যদি খুঁজে পেতে চাও, তোমার ঘরে ইলেকট্রিক্যাল তার আছে, এটাকে খুলে ফেলো, দেখবো এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কপার। এবং সবচেয়ে পিওর কপার পাবা কিসের মধ্যে? সবচেয়ে পিওর কপার পাবা তুমি ডিসের তারের ভিতরে। কিসের তারের মধ্যে? ডিস লাইন যে টানা হয়, অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে পিওর কপার। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি, Yes, sir. মুদ্রণ ধাতু। এগুলোকে বলা হয় মুদ্রণ ধাতু। মুদ্রণ ধাতু। হ্যাঁ, এরা মুদ্রণ ধাতু। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে মুদ্রণ ধাতু গুণগুলো। তাহলে কপার, সিলভার এবং গোল্ড এরা হচ্ছে কি, মুদ্রণ ধাতু। মুদ্রণ এদেরকে মুদ্রণ ধাতু কেন বলা হয়? এগুলো দিয়ে সাধারণত কি করা হতো, এগুলো মূল্যবান ধাতু এবং এগুলো মুদ্রা তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এদেরকে বলা হয় কি, মুদ্রণ ধাতু। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তো মুদ্রণ ধাতুর বৈশিষ্ট্যগুলো দেখি। এগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, মানে খোলা জায়গাতে তুমি এগুলো পেতে পারো। হ্যাঁ, যেমন গোল্ড মাটির নিচে পাওয়া যায়, খোলা জায়গায় পাওয়া যায়, পানি বালুর মধ্যে মিক্সিং থাকে, গোল্ড পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি কপার, কপার তো আমরা সাধারণত খোলা জায়গাতেই পাই। সিলভারও খোলা জায়গাতে পাওয়া যায়, এগুলো খনি থেকে উৎপন্ন করা যায়। তারপর যে এগুলো খুব কম সক্রিয়, কম সক্রিয় মানে কি, এরা খুব সহজে বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। করতে পারে। হ্যাঁ, করতে পারে পারে না তারা। আর দেখো এগুলো হচ্ছে মূল্যবান ধাতু এবং মুদ্রা তৈরিতে ব্যবহৃত, এটা আমি আগেই বললাম। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এরা কিন্তু তড়িৎ পরিবাহী করে, ভালো তড়িৎ পরিবাহী এবং তাপ পরিবাহী। ও। ঠিক আছে, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী করে থাকে রূপা, হ্যাঁ, আর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে কপার। হ্যাঁ, এদের এগুলোর কারণ হচ্ছে কি, এদের ইন্টারনাল যে গঠন, সেই গঠনের কারণে ব্যাপারটা হয়ে থাকে। আব্দুর রহমান ভিডিও কল। আচ্ছা, কেউ কি ওপেন করে রাখছে? আমার তো নয়েজ আসছে। জি স্যার, ও আমাকে বারবার ভিডিও কল দিয়েছে। ও নেটওয়ার্কের প্রবলেম, সো এটাকে মিউট করে দিচ্ছি, এখন আর আসছে না। ওকে, ফাইন। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা কি, এই মুদ্রণ ধাতুর ব্যাপারটা হচ্ছে এই জায়গায় বলা হচ্ছে। আর এই মৌলগুলো সাধারণত রাসায়নিক বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে অবস্থানের কারণে আলাদা আলাদা গ্রুপে
বিভক্ত থাকে। ঠিক আছে, ওই যে পর্যায় সারণীর কারণে তো আলাদা আলাদা থাকবে এবং রাসায়নিক বৈশিষ্ট্যের জন্য তো তাদের পর্যায়গুলো উপর থেকে নিচের দিকে যাচ্ছিল, রাইট? জি স্যার। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আশা রাখি। কোনো কোয়েশ্চেন এই স্যার জায়গায়? প্রশ্ন কি এই ধাপগুলোতে মানে লিখবো প্রশ্নটা? হ্যাঁ, তুমি Answer? এইভাবেই লিখবা, এইভাবে লিখলে মার্ক পাবা। আর তোমার বইয়ের মধ্যে দেখবে এইভাবে আনসার করা আছে। এটা তো আমার তৈরি করা, আমি 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 এভাবেই লিখছি, আমার এভাবেই সুবিধা হচ্ছে, আমি এভাবে বুঝাইতে সুবিধা করি। এবং তোমাদের যখন বৈশিষ্ট্য বলবে, বই যখন পড়বা আরও বেশি পাবা, তখন তো আরও বেশি করে দিবা। ওকে। স্যার এটা মানে আপনার ক্লাসে করে দিতে, ক্লাসে মানে মানে এই টাইপের কে প্রশ্ন কে করছেন আগে? আচ্ছা, এই মৌলগুলো তাদের রাসায়নিক বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে অবস্থানের কারণে আলাদা আলাদা স্থান দেয়, সেটা আমরা জানলাম। এইবার আসো পরবর্তী কোয়েশ্চেনটা ছিল তোমাদের এটা মনে হয়, উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে মৌলগুলো ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করে। এই প্রশ্নটা আমি করছিলাম মনে হয়। জি স্যার। এটা কত নাম্বার কোয়েশ্চেন ছিল আমি তো নিজেও বলতে পারবো না এখন। গ নাম্বার, গ গ গ গ গ এইটা এখান থেকে উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে মৌলগুলো শুধুই ডি ব্লক মৌল। দ্বিতীয় ক্ষেত্রে বলে এইটা স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের কথা বলছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। স্যার আনসার দেখতে হবে। হ্যাঁ আনসার তো অনেক ছোট হবে মনে হচ্ছে। হ্যাঁ, আনসার ছোট হোক বড় হোক এটা ব্যাপার না, 4 নাম্বার প্রশ্ন আমাদের মূল কথাটা লিখতে হবে, সেই হচ্ছে ব্যাপার। উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রের মৌলগুলো শুধুই ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো। কেন অবস্থান্তর মৌল নয়? অবস্থান্তর মৌল হওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো কি কি? তাকে রঞ্জক পদার্থ হতে হবে, ডি ব্লক মৌল হতে হবে, ঠিক না? গলনাঙ্ক উচ্চ এবং স্ফুটনাঙ্ক উচ্চ হতে হবে। কিছুক্ষণ আগে আমরা পড়লাম না, এদের বৈশিষ্ট্যগুলো কি হতে হবে, এই যে, এবং পরিবর্তনশীল যোজনীয় হতে হবে। এখন আমরা দেখব স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য আসলে পড়ে কিনা। যদি বৈশিষ্ট্যগুলো না পড়ে তাহলে তারা কি হবে না, ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল হবে না। ঠিক আছে, ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল হবে না যদি এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে না থাকে। ঠিক আছে, এবার আসো যে আমরা দেখি এখানে দেখো পর্যায় সারণী ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর মৌল হলেও সবগুলো ডি ব্লক মৌলের অবস্থান্তর মৌল নয়। এরা প্রধান কারণ হলো অবস্থান্তর মৌল হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যা ডি ব্লক মৌল পূরণ করতে পারে না। শর্তগুলো কি কিছুক্ষণ আগে তো বললাম। জি স্যার, এগুলো তো লিখলে হবে না স্যার? হ্যাঁ, এই যে দেখো শর্তগুলো সহ আমি সব লেখা আছে এবং ব্যাখ্যা সহ লেখা আছে এখানে, বুঝতে পারলা? তাহলে অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলো কি কি দেখো। অবস্থান্তর মৌল হওয়ার শর্তের জন্য ইলেকট্রন বিশিষ্ট ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণ বুঝছো তো? আমি কিন্তু এই ব্যাখ্যাটা বলি না। এই যে সে না হতে পারবে 2, না হতে পারবে 10, 1 থেকে 9 এর মতো হতে হবে। ডি অরবিটালে কতটা ইলেকট্রন নিতে পারে আংশিক পূর্ণটা? স্যার স্থিতিশীলতা লাভ করার জন্য 5 অথবা 10 হতে হবে 5 না? অথবা 10 হতে হবে। তাহলে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন, মানে এখানে ডি অরবিটাল 5 থেকে 10 হতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি করতে পারবে না, ডি অরবিটাল 1 থেকে 10 পর্যন্ত হতে হবে, তাই না? জি স্যার। এখন এই ডি অরবিটাল যদি 1 থেকে 10 না হয়, সেটা 9 গিয়ে দাঁড়ায় থাকে, এভাবে 9 এ পর্যন্ত গিয়ে দাঁড়ায় থাকে, তাহলে সে আংশিক পূর্ণ। সে কি পূর্ণ হইল? পূর্ণ হইল না না। স্যার। তারপর সে যদি 4 হয়, সে তো 5 হয় না, সে কি পূর্ণ হইল? অর্ধপূর্ণ হলো? না স্যার। অর্ধপূর্ণ হয় নাই। যদি অর্ধপূর্ণ না হয় বা পূর্ণ না হয়, তাহলে তারা অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য সে পূর্ণ করবে। স্যার 3 অথবা 7 হয়? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। আংশিক পূর্ণ থাকবে, সে তো 10 হচ্ছে না বা অর্ধপূর্ণ হচ্ছে না। ও ক্লিয়ার? জি স্যার। এটাই ছিল অবস্থান্তর মৌলের 1 নাম্বার শর্ত পূরণ করছে। এই যে দেখো, এটা আংশিক পূরণ জি করতে স্যার। হবে। তারপর বলা হচ্ছে মৌলটি স্থিতিশীল আয়নগুলোর মধ্যে অন্তত একটি আয়ন ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে। যে কোনো একটা আয়ন ডি অরবিটাল পূর্ণ আংশিকভাবে পূর্ণ থাকবে, পূর্ণ হতে পারবে না, মানে এক কথায় আংশিক থাকবে, এতটুকু মাথায় রাখলে চলবে প্রথম শর্তের মধ্যে। জি স্যার। দ্বিতীয়তে দেখো ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় এমন কিছু মৌল, যেমন জিঙ্ক এবং ক্যাডমিয়াম এবং মার্কারি। হ্যাঁ, এই তিনটার বেলা এরা তোমার। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার, ভিডিওটা শুদ্ধ রেকর্ডটা দিয়েন স্যার, আমি জায়গা নেট ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, তুমি ভিডিও পাবে, চিন্তা করো না। ওকে, তো এখানে দেখো পরেরটাতে বলছে যে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, D10, তাই এরা অবস্থান্তর মৌল নয়। দেখো এই মার্কারি, ক্যাডমিয়াম, জিঙ্ক প্রথম শর্ত কি ছিল? অর্ধপূর্ণ থাকতে হবে বা আংশিক পূর্ণ থাকতে হবে।
কিন্তু এরা সম্পূর্ণভাবে পূর্ণ থাকে, মানে ডি অরবিটাল 10-এ 10 থাকে, যে কারণে তারা অবস্থান্তর মৌলও নয়। ঠিক আছে, বুঝছি। ওই একই কথা বারবার বলতেছে, এই একই কথা বারবার বলতেছে। তো ব্যাখ্যায় তো একই কথা বলবে, ওই যে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তারপর কারা কারা এই যে সম্পূর্ণ পূর্ণ থাকে, এরা আংশিক পূর্ণ হয় না তাই। তারপর হচ্ছে আবার কি দিছে যে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে, কিন্তু এরা তো রঙিন যৌগ গঠন করতেছে না। জিঙ্ক ক্যাডমিয়াম ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, এই একই কথা বারবার ঘুরায় ফিরায় বলতেছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হলো ডি অরবিটালের মৌল হলেই যে অবস্থান্তর মৌল হতে পারবে এমনটা না, ঠিক আছে, জি স্যার। কিন্তু অবস্থান্তর মৌল হলে কিন্তু তারা ডি অরবিটাল ডি অর ব্লকের মৌল হবে। কিন্তু অবস্থান্তর মৌল হইতে গেলে শর্তগুলা কি? ওই যে বললাম আমরা, কোথায় ছিল শর্তগুলা? প্রথমত এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে, রঙিন যৌগ গঠন করতে হবে, জটিল আয়ন যৌগ গঠন করতে হবে, জটিল আয়ন গঠন করা লাগবে, আর হচ্ছে এদের গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। ক্লিয়ার? আংশিক পূর্ণ থাকবে। হ্যাঁ, আংশিক পূর্ণ থাকবে। এই 5টা বৈশিষ্ট্য তোমাকে দিতেই হবে। ঠিক আছে? তো স্যার আমি 5টা বৈশিষ্ট্য দিয়া বাকি ডাইমেনশনটা লিখতে পারবো না শর্ট করে? হ্যাঁ, দাও, সমস্যা কি? তুমি যদি আরো বৈশিষ্ট্য জানো আরো দাও। আর স্যার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানেন কি বলছিলেন? গলনাঙ্ক হলো কোনো একটা বস্তু গলতে যে পরিমাণ টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচারটা বা তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক হচ্ছে যে বস্তুটাকে ফুটানোর জন্য যে তাপমাত্রা লাগে, সেটা হচ্ছে কি? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, স্যার বুঝছি। আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল, এটা মৌলটি লঘু ও গাঢ় হাইড্রোজেন নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেও হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে না, কোন মৌল? 2 নাম্বার কোশ্চেনে মৌল ছিল। দেখি প্রশ্নটা কোথায়, এইটা না? জি স্যার। কোন মৌলে পরমাণুর ভর হচ্ছে এতে 34টি নিউট্রন বিদ্যমান। আচ্ছা, 34টি নিউট্রন বিদ্যমান, আমরা এখান থেকে ইলেকট্রনটা বের করে নিতে হবে। প্রশ্ন ছিল এইটা। ওকে, তো এবার যাই আমরা, এই কোথায় গেল, আটকে গেছে নাকি? হ্যাঁ, না স্যার ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নের উত্তরটা দেখো, এখানে আমরা বলছি যে ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কারণ এটা আমরা দেখলাম অবস্থান্তর মৌল অর্জনের শর্ত। এটা না তো? স্যার 2 এর ঘ। একই প্রশ্ন বারবার দিলাম। মনে হয় স্যার। আচ্ছা, ওইটা স্কিপ করো, ওইটা আমরা বিক্রিয়া দেখা দিই, এটা বিক্রিয়া দেখা দিতে হবে। স্যার এটা আপাতত স্কিপ করো, আমি এটা পরে তোমাকে বিক্রিয়া দেখা দিচ্ছি। তারপর আসো পরেরটাতে যায়, সি কার্বন মৌল চিহ্নিত করো উদ্দীপকের আলোকে। সি নাম্বার মৌলটা, উদ্দীপকটা দেখে আসি আমরা, ওদের উদ্দীপকটা কি? এটা না, এটা মনে হয় নাকি? না, এটা তো না, এটার কথা বলা হচ্ছে। সি এর কি দিছে? এ বি সি মৌল 3টি ডুবেরানের ত্রয়ী সূত্র মেনে চললেও এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 7, বি মৌলটির পরমাণুর ভর হচ্ছে এত, পারমাণবিক ভর দিছে। তাহলে আমাকে সি মৌল এবার নির্দেশ করতে হবে, 2টা পারমাণবিক ভর আমাকে দিয়ে দিছে। তাহলে দেখি স্যার আমি যে এটা বুঝছি স্যার, আর বিটা বুঝতেছি না। বিটা মানে আমার পারমাণবিক ভর দিয়ে না কি ছিল, 0.3 পয়েন্ট সামথিং। পর্যায় সারণীর দিকে তাকাও, তাহলে পেয়ে যাবা। ও পিরিয়ডিক টেবিলটার দিকে তাকালে তুমি পেয়ে যাবে, ওইখানে আছে। আচ্ছা, কার্বন মৌলটা নিয়ে বলি, যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে কার্বন একটি মৌল। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী যে মৌলটা, সেটা কার্বনের কথা বলছে। তুমি প্রথম মৌলটা কি পাইছো? প্রথম রয়েছে 17 নাম্বার বলা হয়েছে। উপর থেকে নিচে আনছে? পারমাণবিক ভর স্যার 1 মিনিট। স্যার ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন হলে কিভাবে আছে? 17? না ক্লোরিন না স্যার, পারমাণবিক সংখ্যা। আরে কি বলছে সে? এই যে এখানে আসো, কার্বন সি, এই কার্বনের কথা আমরা পড়তেছি, ঠিক আছে? এইখানে তুমি পারমাণবিক ভ্যালুটা পাবা না, ওইটা দেখলে এটা পেয়ে যাবা। হ্যাঁ, এটা দেখলে ওইটাকে পেয়ে যাবে, ওই 2 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে যে ভ্যালুটা পাবা। এখানে যে ভ্যালুটা 2 দিয়ে গুণ করলে তুমি পরবর্তী মূল্যটাকে পেয়ে যাবা, বুঝছো? স্যার ভ্যালুটা বাই করব কিভাবে? ওই যে 2 দিয়ে ভাগ করতাম না আমরা, ওই যে দুটা যোগ করে 2টা ভাগ। হ্যাঁ, যোগ করে ভাগ করতাম না, ঠিক এরকম। যেহেতু এটা ভাগ করছিলে, এখন গুণ করবা, গুণ করে বিয়োগ করে দিবা, বের হয়ে যাবে। উল্টা করবা আর কি। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আনসারটা এখানে আমরা লাগবে না, আশা রাখি তুমি বুঝে গেছো।
ঠিক আচ্ছা আছে? স্যার 3.8187 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম সেটা কি বুঝাইছে এটা গ্রামে প্রকাশ করছে। স্যার? এটা এইভাবে প্রশ্ন থাকলে স্যার বুঝবো কেমনে মানে কোনটা কোন মৌল? ক্যালকুলেশন করবা, ওই ক্যালকুলেশন দেখিয়ে দিব ক্লাসে, ক্যালকুলেশন ক্লাসে দেখিয়ে দিব। এখন তোমাকে দেখায় দেখলে আবার পরে আরো সবগুলোকে চিলাচিলি করবে, স্যার ও। দেখালেন না, বুঝছো না? ও, এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে পরমাণু ভর নিয়ে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এখান থেকে তার কোনো প্রবলেম নাই না? স্যার না স্যার। ওকে, তারপর জানি কোনটা ছিল, জাস্ট আমরা একটু ক্যাপচারিং করতেছি, 12টা 8 বেজে গেছে, আমাকে একটু কাজ করতে হবে। আচ্ছা, এবিসি মূল তিনটি স্যার। পর্যায় সারণীর গ্রুপের অবস্থিত হলো ক্রিয়া এবং সম্পূর্ণ ক্রিয়াশীল সম্পূর্ণ বিপরীত বিশ্লেষণ। এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, আমি এটা দিয়ে দিব, তাহলে তোমরা একটু পরে পরে বুঝে ফেলতে পারবা। ওকে স্যার। ঠিক আছে, আমি এখন আর নিব না, কেন ওই যে 12টার উপরে বেজে গেছে, আমার একটু কাজ আছে, আমার কাজটা শেষ করতে হবে। এটা 10 মিনিট পরে গ্রুপ কল এন্ড হয়ে যাবে। হ্যাঁ, 10 মিনিট পরে এন্ড হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট এই ক্র্যাপসাইং করে দিচ্ছি। এই যে আনসারটা এখানে দেওয়া আছে, তুমি একটু দেখে নিবে, আমি একটু এখনই তোমাকে দিয়ে দিব না, সমস্যা নেই। ঠিক Okay, আছে, okay. এখানে সবটাই দেওয়া আছে, এখান থেকে আনসারটা সাজাই নিও। গ নাম্বার প্রশ্নটা যেটা ছিল মূল সক্রিয়তা ক্রমানুসারে, সক্রিয়তা তো জানি যে কোন মূল বেশি সক্রিয় কোন মূল কম সক্রিয়ত, সে অনুযায়ী লিথিয়ামের পরে বেরিলিয়াম, তারপর এই যে এখানে দেখো চিহ্ন দেওয়া আছে, কিন্তু ফ্লুরিনের চাইতে বেশি সক্রিয় কে অক্সিজেন, অক্সিজেনের চাইতে বেশি সক্রিয় নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে বেশি সক্রিয় কার্বন, কার্বন। এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, চিহ্নটার উপর ডিপেন্ড করে যাবা। ওকে।